Ya se
হ্যালো, Yes, madam. আমার কথা কি শুনতে পাও তোমরা? জি ম্যাডাম। আচ্ছা, তোমাদের পার্টিসিপেন্ট কয়জন আছে? তোমরা টোটাল 121 জন। আমি তোমাদের ক্লাস নিব ইনফার্টিলিটির উপর। ইনফার্টিলিটির উপর কিন্তু একটা ক্লাসে শেষ করা যাবে না, এটা একটু বড় চাপটা। এইটাতে সাধারণত 2-3টা ক্লাস লাগবে। আমাকে 2টা ক্লাস দিছে, একটা হলো আজকে, আরেকটা হলো মনে হয় 25/9। এই 2টা ক্লাসে তোমাদের ইনফার্টিলিটি শেষ করাতে হবে। আজকে আমি চেষ্টা করব মেল ইনফার্টিলিটির উপর তোমাদের শেষ করে দিতে, মেল। আর বাকি যেটা ক্লাস আছে 25/9 সেটা আমি ফিমেল ইনফার্টিলিটি ওই দিনটাতে আমি শেষ করব। এখন মেল ইনফার্টিলিটিটা তোমাদের আজকে আমি পড়াই দিব। মেল ইনফার্টিলিটির উপর তোমাদের যে জিনিসগুলো জানতে হবে, এইটা থেকে বেসিক্যালি রিটেন এবং ভাইভা দুইটাতেই কিন্তু কোশ্চেন থাকে। রিটেনে কি কোশ্চেন থাকে? রিটেনে সাধারণত তোমাদের এসিকিউ যেগুলা, এগুলার মধ্যে থাকে। যেমন তোমাদের আসতে পারে ছোট ছোট 3টা স্টেমে ইনফার্টিলিটি কি, মেল ইনফার্টিলিটি কয়েকটা কারণ বলো, সিমেন অ্যানালাইসিস কি, মানে সিমেন অ্যানালাইসিসের প্যারামিটার গুলা কি কি, এরকম কোশ্চেন আসবে। সিনারিও দিয়েও দিতে পারে এবং ভাইভাতে কিন্তু থাকে কোশ্চেন গুলা। তো মেইন ইনফার্টিলিটি আমি শুরু করি, কিন্তু তোমরা কি আমার সাউন্ড শুনতে পাও? বা কোথাও যদি অসুবিধা থাকে আমাকে কিন্তু কোশ্চেন করতে হবে এবং জানাতে হবে, নাহলে তো আমি বুঝবো না। জি ম্যাডাম। আমরা ইনফার্টিলিটি শুরু করি। প্রথমে আসি, আমরা ইনফার্টিলিটি কাকে বলবো? Infertility is defined as a failure to conceive within 1 or more years of regular unprotected coitus. ইনফার্টিলিটি আমরা বলতেছি কেউ যদি 1 বছর বা তার বেশি সময় রেগুলার আনপ্রটেক্টেড কোয়েটাসের পরও কনসিভ না করে, তাহলে ফেলিয়ার টু কনসিভ উইদিন 1 or more years of regular unprotected coitus, এটাকে আমরা ইনফার্টিলিটি বলতেছি। ইনফার্টিলিটি কিন্তু প্রাইমারি হইতে পারে, সেকেন্ডারি হইতে পারে। প্রাইমারি আমরা কখন বলবো? দোজ women who never conceive, this is called primary infertility. সেকেন্ডারি ইনফার্টিলিটি কখন বলবো? সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে দোজ women who conceive previously but failure to conceive subsequently. সে হয়তো আগে প্রেগন্যান্সি হয়েছে কিন্তু লেটার অন সে ডেভেলপ infertility, failure to conceive subsequently. This is called secondary subfertility. এবার আসে ইনসিডেন্স। ইনসিডেন্স তাহলে কতটুকু আছে? আমরা দেখি যে 80% women 1 বছর বা তার বেশি সময় ধরে যদি রেগুলার আনপ্রটেক্টেড কোয়েটাস থাকে, সেক্ষেত্রে দেখা যায় 80% কনসিভ করে উইদিন 1 ইয়ার, 80% কনসিভ করে উইদিন 1 ইয়ারের মধ্যে 10% কনসিভ করে উইদিন দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, আর বাকি 10% দেখা যায় ইনফার্টাইল থেকে যায়। এটা হলো ইনসিডেন্স। আসো এবার যে কনসেপশনের জন্য কি কি জিনিস প্রয়োজন, কি কি ফ্যাক্টর রেসপন্সিবল ফর কনসেপশন। একটা প্রেগন্যান্সি আসার জন্য মেল এবং ফিমেল দুজন থেকে আমাদের কি কি জিনিসের দরকার? আমরা যদি প্রথমে মেইলের জিনিসটা চিন্তা করি, আমাদের দরকার একটা হেলদি স্পার্মাটোজোয়া। আমরা অবশ্যই একটু পরে এটা পড়বো যে স্পার্মের কি কি জিনিস আমাদের দেখা লাগে। সেখানে তোমার মোটিলিটি, মরফোলজি, কাউন্ট সবকিছুই দেখা লাগে। সেই যে স্পার্মাটোজোয়াটা আমি পাবো সেটা হেলদি হতে হবে। This spermatozoa should be deposited in the vagina or near the cervix. এই স্পার্মাটোজোয়া must be deposited in high vagina or near cervix. তাহলে healthy spermatozoa should be present and this spermatozoa should be deposited high in the vagina or near the cervix. এটা গেল একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কি? স্পার্মাটোজোয়া undergo some changes. স্পার্মাটোজোয়া থাকলেই হবে না, সে স্পার্মাটোজোয়া যখন সার্ভিস দিয়ে ট্রাভেল করে তখন তার কিছু চেঞ্জ লাগবে। সেই চেঞ্জগুলা কি কি? ক্যাপাসিটেশন, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন, এই দুটা চেঞ্জের মাধ্যমে দেখো আর মোটিলিটি। তাহলে দেখো হেলদি স্পার্মাটোজোয়া হলে হবে না, দিস স্পার্মাটোজোয়া শুড হ্যাভ সাব চেঞ্জেস লাইক অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন এন্ড ক্যাপাসিটেশন এন্ড দে অ্যাকোয়ার মোটিলিটি। এটা গেল 2 নাম্বার।
3 নম্বরে আসো, 3 নম্বরে কি লাগবে আমার, সেই motile sperm must be ascend or travel through the cervix and they reach into the through the cervix, travel through uterine cavity and reaches into the fallopian tube. তাহলে fallopian tube পর্যন্ত তাকে যেতে হবে। এই হলো মেইলের ক্রাইটেরিয়া। মেইলের ক্ষেত্রে হেলদি স্পার্মাটোজোয়া থাকবে, সেই স্পার্মাটোজোয়া মাস্ট বি ডিপোজিটেড ইন দ্য ভ্যাজাইনা or near about cervix and spermatozoa undergo capacitation and acrosomal reaction and they acquire motility. This motile spermatozoa must be traveled through cervix and uterine cavity and reaches into the fallopian tube. তাহলে এইটুকু পর্যন্ত তোমার মেল ফ্যাক্টর শেষ। এখন আমার ফিমেলে কি লাগবে, ফিমেলে আমার কি কি ফ্যাক্টর দরকার, ফিমেলে হলো যে তোমার ওভুলেশন মাস্ট বি কনফার্ম and this ovulation হওয়ার পরে we need intake fallopian tube and functioning fallopian tube. শুধু যে intake patent হলেই হবে না fallopian tube-টা, সেই fallopian tube কিন্তু functioning হতে হবে। তাহলে তোমার fallopian tube-টা patent থাকতে হবে, functioning থাকতে হবে and this fallopian tube have pick up the oocyte and they reach the oocyte into the ampullary region of the fallopian tube. ঠিক আছে, তাহলে fallopian tube should be patent and oocyte should be picked up by fimbriated end of the fallopian tube. তাহলে তার ওভুলেশন হলো, ওভুলেশন ফ্যাক্টর গেল, fallopian টিউবটা আমাদের গেলাম শেষ। এবার আসো ফার্টিলাইজেশন, তাহলে আমার স্পার্মাটোজোয়া fallopian টিউবে পৌঁছায় গেল, oocyte পৌঁছায় গেছে, তাহলে এই যে মেল এন্ড ফিমেল গেমেট একসাথে হলো, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তাহলে ফার্টিলাইজেশন মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য ampullary পার্ট অফ দ্য fallopian টিউব। ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হবে, এটা ইউটেরাইন ক্যাভিটিতে ইমপ্লান্টেশন হবে। তাহলে দিস আফটার ফার্টিলাইজেশন দিস fertilized ovum must be reaches in the uterine cavity after 3 to 4 days of fertilization. তাহলে 3 থেকে 4 দিন পর fallopian টিউব থেকে সেই ফার্টিলাইজ ওভামটা তোমার ইউটেরাইন ক্যাভিটিতে পৌঁছাতে হবে। ইউটেরাইন ক্যাভিটিতে পৌঁছানোর পর কাজ কি, ইমপ্লান্টেশনের কাজ শুরু। ইমপ্লান্টেশন মানে ইউটেরাইন ক্যাভিটিতে অ্যাঙ্কর হবে। কিভাবে অ্যাঙ্কর হবে, তাহলে সেখানে এন্ডোমেট্রিয়াম, তাহলে আমার প্রিপারেশন লাগবে, ওই এন্ডোমেট্রিয়ামটা একটা রিসেপটিভ এন্ডোমেট্রিয়াম হবে, যেখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সাইটোকাইন আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলা এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করে সেই এন্ডোমেট্রিয়ামটাকে রিসেপটিভ করবে। এন্ড last of all we need functioning corpus luteum for release of progesterone and maintain the pregnancy. তাহলে ফিমেলের মধ্যে আমি কি কি বললাম দেখো, ফিমেলের মধ্যে আমি তোমাকে বললাম যে এখানে ওভুলেশনটা ওভুলেশন আমার কনফার্ম হলো, ওভুলেশনের আসলো গিয়ে fallopian টিউবটা প্যাটার্ন হতে হবে, ফাংশনিং হতে হবে, যে oocyteটা রিলিজ হবে ওভারি থেকে, ফিমব্রিয়েটেড এন্ড সেই ওভামটাকে পিক আপ করতে হবে এবং ফাংশনিং বলতে fallopian টিউবের ভিতর সিলিয়া থাকে, সেই সিলিয়ার মাধ্যমে সেটা ampullary পার্টে গিয়ে পৌঁছাবে। ফার্টিলাইজেশন হচ্ছে ampullary পার্ট অফ fallopian টিউবে, যেখানে স্পার্মাটোজোয়া আগে থেকে ছিল, এখন তোমার oocyte গিয়ে পৌঁছালো, এই দুইটা ইউনাইটেড হয়ে একটা ফার্টিলাইজ ওভাম তৈরি হলো। ফার্টিলাইজেশনের পর আবার সেই সিলিয়ার মাধ্যমে সে ট্রাভেল হয়ে ঢুকবে ইউটেরাইন ক্যাভিটিতে আফটার 3 to 4 days অফ ফার্টিলাইজেশন। ইউটেরাইন ক্যাভিটিতে পৌঁছানোর পর দরকার ইমপ্লান্টেশন, সেই ইমপ্লান্টেশনের জন্য need receptive endometrium and this receptive endometrium prepared by hormone which is estrogen, progesterone, integrin, cytokine and other factor. And last of all we need corpus luteum. This corpus luteum needed for maintenance of the pregnancy by release of adequate amount of progesterone which gives the luteal support. এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের কি, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমি কজেস অফ ইনফার্টিলিটি। ইনফার্টিলিটির কারণ কি কি থাকতে পারে, আমি কিন্তু ইনসিডেন্স আগে বলছি যে 80% 1 ইয়ারের মধ্যে কনসিভ করে, 10% সেকেন্ড ইয়ারের মধ্যে কনসিভ করে, 10% ইনফার্টাইল থেকে যায়। এখন আসো আমাদের কোজের মধ্যে কি কি আছে, মেল কত পার্সেন্ট দায়ী, 30 to 40% ক্ষেত্রে মেল ফ্যাক্টর রেসপন্সিবল, ফিমেল ফ্যাক্টর 40 to 55% হচ্ছে ফিমেল ফ্যাক্টর, 10% থাকে হলো কম্বাইন, মেল ফিমেল দুইজনই হয়তো দায়ী, সেক্ষেত্রে 10% থাকে, আর 10% থাকে আনএক্সপ্লেইন অর আননোন।
তাহলে আমরা যদি ইনসিডেন্স গুলো দেখি, ইনসিডেন্সের মধ্যে আমরা দেখতেছি মেল ফ্যাক্টর রেসপন্সিবল ফর 30 to 40%, ফিমেল ফ্যাক্টর রেসপন্সিবল 40 to 55%, 10% রেসপন্সিবল কম্বাইন্ড and 10% unexplained. এটা গেল তোমার পার্সেন্টেজের মধ্যে মেল ফিমেল কতটুকু রেসপন্সিবল। এখন যদি আমি মেইলের এটিওলজির মধ্যে আসি, কি কি কারণে মেইলে ইনফার্টিলিটি হয়, সেই কারণগুলা কি কি? কারণগুলাকে আমরা 4টা হেডলাইনে ভাগ করব। একটা হলো ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস, 2 নাম্বার হলো অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট ডাক্ট সিস্টেম, 3 নাম্বার ফেলিউর টু ডিপোজিট স্পার্ম হাই ইন দ্য ভেজাইনা, 4 নাম্বার এরর ইন দ্য সেমিনাল ফ্লুইড, আর 5 নাম্বার হইতে পারে কিছু এনভায়রনমেন্টাল এন্ড জেনারেল ফ্যাক্টর আছে সেগুলা। তাহলে এক এক করে আমরা আসি। প্রথমে যদি আসি ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস, আমরা দেখি যে এটা 30 to 40% ক্ষেত্রে মেইলের ইনফার্টিলিটির কারণ হলো এই ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস। এই ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস কেন হয় এটা জানার আগে আমাদের জানতে হবে স্পারমেটোজেনেসিস জিনিসটা কিভাবে হচ্ছে। স্পারমেটোজেনেসিস মানে কি? প্রোডাকশন অফ মেল গেমেট অর স্পারমেটোজুয়া, এটাকেই তো আমি স্পারমেটোজেনেসিস বলতেছি। এই স্পারমেটোজেনেসিস হইতে গেলে আমার কোন দুইটা হরমোন দরকার? উই নিড এফএসএইচ এন্ড এলএইচ, এই দুইটা হরমোন দরকার। সাধারণত টেস্টিসে থাকে সেমিনিফেরাস টিউবুল এবং 2 ধরনের সেল থাকে, সার্টরি সেল এন্ড লিডিক সেল। সার্টরি সেলটাকে কন্ট্রোল করে এফএসএইচ আর লিডিক সেলটাকে কন্ট্রোল করে এলএইচ। সার্টরি সেমিনিফেরাস টিউবুলের যে বেজাল এপিথেলিয়াম থাকে সেখানে জার্ম সেল থাকে, সেখান থেকে স্পারমেটোজেনেসিস স্টার্ট হয় এবং সার্টরি সেল কভার দ্য জার্ম সেল, ইনভলভ করে রাখে সেই জার্ম সেল গুলাকে। সার্টরি সেল সিক্রেট এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এন্ড ইনহিবিন বি। এই এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বাইন্ড টু টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনের সাথে বাইন্ড করে and dihydrotestosterone, এই দুটার সাথে বাইন্ড করে মেইনটেইন দ্য লোকাল হাই কনসেন্ট্রেশন অফ এন্ড্রোজেন। This high androgenic environment responsible for spermatogenesis and sperm maturation. তাহলে আমি আবার রিপিট করতেছি, দেখো স্পারমেটোজেনেসিস শুরু হয় সেমিনিফেরাস টিউবুলের বেজাল এপিথেলিয়াম থেকে, সেখানে জার্ম সেল গুলাকে এনভেলপ করে রাখে সার্টরি সেল। সার্টরি সেল ফাংশন কন্ট্রোল করে এফএসএইচ, সার্টরি সেল থেকে রিলিজ হয় এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এন্ড ইনহিবিন বি। এন্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের এখানে রুল বেশি, সে বাইন্ড টু টেস্টোস্টেরন এন্ড ডাইহাইড্রোটেস্টোস্টেরন and maintain the local high androgenic environment, and this environment is responsible for spermatogenesis and maturation of the spermatozoa. আসে এবার লিডিক সেল। আমরা আগেই বলছি যে এখানে 2 ধরনের সেল থাকে, এখানে সেমিনিফেরাস টিউবুলে সাধারণত দেখা যায় সার্টরি সেল ছাড়া আরেকটা সেল থাকে, এইগুলাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক। এই লিডিক সেল থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন এবং এই লিডিক সেলটাকে মেইনটেইন করে সাধারণত এলএইচ, এলএইচ হরমোন লিডিক সেলের ফাংশনটাকে মেইনটেইন করে। আর এই লিডিক সেল থেকে তৈরি হয় হলো গিয়ে তোমার টেস্টোস্টেরন। ঠিক আছে, টোটাল জিনিসটাকে স্পারমেটোজেনেসিসটাকে কন্ট্রোল করে জেনেটিক্যালি বাই ওয়াই ক্রোমোজোম, কন্ট্রোল করতেছে কি জিন অন ওয়াই ক্রোমোজোম। সাধারণত আমরা জানি যে এক্স ওয়াই জিনের মধ্যে ওয়াই জিনের লং আর্মে কিন্তু টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর থাকে, সেই ওয়াই ক্রোমোজোমটা টোটাল জিনিসটাকে স্পারমেটোজেনেসিসটাকে কন্ট্রোল করে। স্পারমেটোজেনেসিস হইতে টোটাল সময় লাগে 74 ডেজ, আর এডিশনাল 10 to 12 ডেজ তৈরি হয় এটা ট্রাভেল হইতে, ইপিডিডাইমিস হয়ে ইমিশন হইতে এডিশনাল 10 to 12 ডেজ সময় নেয়। টেস্টিস পর্যন্ত কিন্তু যে স্পার্মটা তৈরি হয় এটা হলো ইমেচুর স্পার্ম, এটাকে বলা হয় স্পার্মাটিড। যখন টেস্টিস থেকে রিলিজ হয়ে ইপিডিডাইমিসে ঢুকে, ইপিডিডাইমিস সেমিনার ভেসিকল এগুলা ট্রাভেল করে আসে, তখন গিয়ে ম্যাচুর হয়, ওই স্পার্মাটিডটা স্পার্মাটোজোয়াতে কনভার্ট হয়। তাহলে টেস্টিসে যে তুমি স্পার্মাটোজোয়া পাবা সেটা কিন্তু ইমেচুর স্পার্মাটোজোয়া, সেটার নাম হলো স্পার্মা। ঠিক আছে,
আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম। তাহলে তোমাদের কি স্পারমাটোজেনেসিস জিনিসটা ক্লিয়ার হয়েছে? স্পারমাটোজেনেসিস কিভাবে হচ্ছে? স্পারমাটোজেনেসিসটা তোমাদের ফিজিওলজিটা ক্লিয়ার হয়েছে কিভাবে হচ্ছে? আচ্ছা, তাহলে এই স্পারমাটোজেনেসিস তৈরিতে যদি কোনো সমস্যা হয়, ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিস হয়, সেই ক্ষেত্রে আমাদের স্পারমাটোজুয়া প্রোডাকশন হবে না। এই ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিস কি কি কারণে হইতে পারে, সেই কারণগুলো এখন আমরা পড়বো। আমরা এতক্ষণ ফিজিওলজি পড়লাম যে কিভাবে স্পারমাটোজুয়া তৈরি হয়, কে কে এটাকে মেনটেন করে, কি কি কারণে হইতে পারে। একটা হচ্ছে যে যদি কনজেনিটালি তার আনডিসেন্ডেড টেস্টিস থাকে, অথবা ক্রিপ্টোরকাইডিজম বলে এটাকে। হ্যালো হ্যালো, মাইক আসছে না? আচ্ছা, ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিসের প্রথম কারণ হিসাবে আমরা দেখি যে তার যদি আনডিসেন্ডেড টেস্টিস থাকে অথবা ক্রিপ্টোরকাইডিজম থাকে, এখানে তার হরমোন প্রোডাকশন ঠিক থাকবে কিন্তু স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার্ড হয়ে যাবে। আমরা জানি যে স্কোটাল কিন্তু একটা টেম্পারেচার থাকে, টেস্টিস স্কোটামার ভিতরে কিন্তু যে টেম্পারেচারটা থাকে এটা ইউজুয়ালি কিন্তু 1 to 2 ডিগ্রি লেস দেন দা অ্যাবডোমিনাল টেম্পারেচার বা আদার টেম্পারেচার, এটা একটু কম থাকে। এই কুলিং ইফেক্টটা নেসেসারি ফর স্পারমাটোজেনেসিস। যখন আনডিসেন্ডেড টেস্টিস থাকে তখন কিন্তু তার এই টেম্পারেচারটা মেনটেন হয় না, এই জন্য তার কি হয়, সাধারণত দেখা যায় যে স্পারমাটোজেনেসিসটা হ্যাম্পার হয়। আরেকটা কি, কিছু ডিজিজ আছে যেমন কার্টাজেনাস সিনড্রোম, এখানে সিলিয়ারি ফাংশন এবং স্পার্ম মোটিলিটি এই দুটাই সাধারণত ইম্পেয়ার্ড হয়। এই কারণে কিন্তু সাধারণত দেখা যায় যে স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হয়। এছাড়া কি হইতে পারে, এছাড়া আরেকটা একটা জিনিস কি বললাম আমি তোমাদেরকে, যে যদি তোমার ভেরিকোসিল থাকে, হাইড্রোসিল থাকে, এই ক্ষেত্রেও কিন্তু স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার্ড হবে। তাহলে আনডিসেন্ডেড টেস্টিস যদি থাকে, ভেরিকোসিল থাকে, হাইড্রোসিল থাকে, এই তিনটা কন্ডিশনই কিন্তু টেম্পারেচারের সাথে রিলেটেড। টেম্পারেচারটাকে হ্যাম্পার করে স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার করে। কার্টাজেনাস সিনড্রোম এটা একটা অটোজোমাল ডিজিজ যেটা টেস্টিসে হয়, যেখানে টেস্টিসের মোটিলিটি এবং সিলিয়ারি ফাংশন লস হয়ে যায়। এটা গেল এটা। আরেকটা কি কারণে হইতে পারে, যদি তার কোনো ইনফেকশন হয়ে থাকে, কি কি ইনফেকশন হইতে পারে, মাম বা অর্কাইটিস যেটাকে বলা হয়, ছোটবেলা যদি তার পিউবার্টির আগে মাম বা অর্কাইটিস হয়, সেক্ষেত্রে পার্মানেন্টলি তার কিন্তু স্পারমাটোজেনেসিস ইম্পেয়ার্ড হয়। আর কি কারণে হইতে পারে, যদি ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল ইনফেকশন হয় সেমিনাল ভেসিকল অথবা প্রোস্টেটে, সেই ক্ষেত্রে তার কিন্তু স্পারমাটোজেনেসিসটা ইম্পেয়ার্ড হয়। ব্রঙ্কিএক্টাসিস, ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, এগুলা কিন্তু স্পারমাটোজেনেসিসটাকে হ্যাম্পার করে। এছাড়া আর হলো গিয়ে তোমার যদি ক্লামাইডিয়া ট্রাকোমাটিস হয়, এই ইনফেকশন গুলাতে স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হয়। তাহলে ইনফেকশন একটা কারণ। মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে অর্কাইটিস, এটা সাধারণত পার্মানেন্টলি সাধারণত ড্যামেজ করে দেয়। কিছু ডিজিজ আছে যেগুলো এন্ডোক্রাইন ডিজিজ, যেগুলাতে তার স্পারমাটোজেনেসিস প্রোডাকশন ক্ষমতা কমে যায়, যেমন কালম্যান সিনড্রোম। কালম্যান সিনড্রোম এখানে গুনাডোট্রোপিন ডিফিসিয়েন্সি হয়। সার্টোরি সেল অনলি সিনড্রোম, এখানে জার্ম সেল হাইপোপ্লাসিয়া থাকে। তাহলে কালম্যান সিনড্রোম, সার্টোরি সেল সিনড্রোম, এগুলাতে কিন্তু তোমার স্পারমাটোজেনেসিস হ্যাম্পার হচ্ছে। জেনেটিক ডিজিজ, জেনেটিক কোনগুলা, যেমন ক্লিনফেন্টার সিনড্রোম, এখানে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকে যেখানে তোমার স্পার্ম প্রোডাকশন হয় না। আরেকটা হচ্ছে যদি জেনেটিক্যালি ওয়াই ক্রোমোজোমের লং আর্ম কোনো কারণে ডিলিশন হয় অথবা মিউটেশন হয়, তাহলে এটা থেকেও হইতে পারে। এই হলো তোমার স্পারমাটোজেনেসিস, ডিফেক্টিভ স্পারমাটোজেনেসিসের
কারণ। তাহলে আমি কি কি বললাম আবার বলতেছি তোমাদেরকে, যদি তার ক্রিপ্টোঅর্কাইডিজম থাকে অথবা আনডিসেন্ডেড টেস্টিস, ভেরিকোসিল, হাইড্রোসিল, these hamper spermatogenesis by interfering the temperature. Cartagena syndrome and some other infectious disease like mum orchitis, chronic bronchiectasis, viral or bacterial infection, chlamydia trachomatis infection. These are also impair spermatogenesis. Some endocrine disease like Kallmann syndrome, Sartori cell only syndrome, and some genetic disease like Klinefelter syndrome or deletion or mutation of the long arm of Y chromosome, সেটা কিন্তু হ্যাম্পার করে। আর হচ্ছে কিছু ড্রাগ আছে, ড্রাগ কিছু কি, সেই ড্রাগ গুলো হলো যদি তার আমরা যদি কিছু ড্রাগ নেই, সেই ড্রাগ গুলো কিন্তু ডাইরেক্ট স্পার্মাটোজেনেসিসটাকে ইম্পেয়ার করে, যেমন সাইটোটোক্সিক ড্রাগ, নাইট্রোফিউরান্ট্রয়েন, তারপর হচ্ছে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, বিটা ব্লকার, এগুলা কিন্তু স্পার্মাটোজেনেসিসকে হ্যাম্পার করে। তাহলে আমি তোমাদেরকে ডিফেক্টিভ স্পার্মাটোজেনেসিস এতক্ষণ বললাম, এইটা এই কারণে হইতে পারে। এখন আসি আমি তোমাদেরকে অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট ডাক সিস্টেম। টেস্টিসে স্পার্ম তৈরি হওয়ার পরে এটা কিন্তু ইপিডিডাইমিস, বাস ডিফারেন্স, সেমিনাই ভেসিকল হয়ে প্রোস্টেট হয়ে তারপর যতক্ষণ সে পাস করবে না ততক্ষণ কিন্তু সে ম্যাচুরেশন আসবে না স্পার্মাটোজোয়ার। এই যে ডাক্টাল সিস্টেম, এই ডাক্টাল সিস্টেমে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে কিন্তু স্পার্মাটোজোয়া এখানে যেটা হবে, স্পার্ম প্রোডাকশন ঠিক আছে কিন্তু তুমি স্পার্মাটোজোয়া পাবা না সিমেনে। সেই অবস্ট্রাকশন কেন, কি কারণে হইতে পারে? অবস্ট্রাকশনের একটা কারণ হলো ইনফেকশন দিয়ে হইতে পারে, ইনফেকশন থেকে অবস্ট্রাকশন হইতে পারে। কি কি ইনফেকশন থেকে হইতে পারে? টিউবারকুলোসিস, গনোরিয়ার মাধ্যমে হইতে পারে। আরেকটা হচ্ছে যদি তোমার সার্জারি যদি হয় এই রিজনে, কি কি সার্জারি হইতে পারে? একটা হচ্ছে হার্নিওরেফি বা হাইড্রোসিল অপারেশন, ভেসেক্টমি অপারেশন, এগুলাতে কিন্তু সাধারণত দেখা যায় অবস্ট্রাকশনে ডেভেলপ করতে পারে। আর হচ্ছে কনজেনিটাল কিছু ডিজিজ যেমন ইয়ং সিনড্রোম, এটাতে ইপিডিডাইমাল অবস্ট্রাকশন এবং ব্রঙ্কিওএক্টাসিস এই দুটার কম্বিনেশন থাকে। তাহলে অবস্ট্রাকশন অফ দ্য ইফারেন্ট ডাক সিস্টেমে আমরা দেখলাম যে এটা অবস্ট্রাকশন হইতে পারে দুইটা ওয়েতে, একটা হচ্ছে ইনফেকশন থেকে, আরেকটা হচ্ছে সার্জারি। ইনফেকশনের মধ্যে টিউবারকুলার আর গনোরিয়া হতে পারে, আর হচ্ছে সার্জারির মধ্যে হার্নিওরেফি, ভেসেক্টমি, হার্নিওটমি এগুলাতে হতে পারে। আর কিছু কনজেনিটাল ইনফেকশন যেমন ইয়ং সিনড্রোম, যেখানে এপিডিডাইমাল অবস্ট্রাকশন থাকে সেখান থেকে হতে পারে। তাহলে আমরা কিন্তু দুইটা হেডলাইন শেষ করে ফেললাম, অবস্ট্রাকশন পর্যন্ত পড়ে ফেললাম। এখন আসি ফেলিওর টু ডিপোজিট স্পার্ম হাই ইন দ্য ভেজাইনা। এইটার কারণ কি? এইটার মেইন কারণ হলো কয়টাল প্রবলেম। কি কি প্রবলেম হইতে পারে? একটা হচ্ছে ইরেকটাল ডিসফাংশন, যদি সে ইরেকটাল কোনো ডিসফাংশনে ভুগে, এটা একটা। আরেকটা হচ্ছে ইজাকুলেটরি ডিফেক্ট। ইজাকুলেটরি ডিফেক্ট কি কি হইতে পারে? যদি প্রিমেচুর ইজাকুলেশন হয়ে যায়, তারপরে হচ্ছে কোনো ইজাকুলেশনই হলো না, অ্যাবসেন্স অফ ইজাকুলেশন, রেট্রোগেট ইজাকুলেশন, তাহলে ইজাকুলেটরি এই ডিসঅর্ডার গুলো কিন্তু রেসপন্সিবল ফর ফেলিয়ার টু ডিপোজিট স্পার্ম ইন দ্য ভেজাইনা। আরেকটা হচ্ছে যদি পেনিসে কনজেনিটাল কোনো এবনরমালিটি থাকে যেমন হাইপোস্পেরিয়াস, এগুলা যদি থাকে তাহলে কিন্তু সিমেন্টটা ডিপোজিট করা যাবে না ইন দ্য ভেজাইনাতে। তাহলে এইটা হলো তোমার থার্ড। ফোর্থে হলো এরর ইন দ্য সেমিনাল ফ্লুইড। তাহলে সেমিনাল ফ্লুইডে কি কি কারণে আমরা প্রবলেম হলে ইনফার্টিলিটি হইতে পারে, মেল ইনফার্টিলিটি। যদি সেমিনাল ফ্লুইডে আমরা জানি ভলিউম একটা ফ্যাক্টর, ভলিউম যদি বেশি থাকে আবার ভলিউম যদি কম থাকে, দুটাই খারাপ, বেশিও খারাপ কমও খারাপ। তাহলে নির্দিষ্ট একটা ভলিউম লাগবে। সাধারণত দেখা যায় যে ভলিউম যদি লেস দেন 1.5 ml এর নিচে হয় তাহলে কিন্তু এটাতে ইনফার্টিলিটি হয়। লো ফ্রুক্টোজ কন্টেন্ট, আমরা জানি এই ফ্রুক্টোজটা কি করে, স্পার্মাটোজোয়াকে কিন্তু এনার্জি সাপ্লাই দেয়। সেই যদি লো ফ্রুক্টোজ যদি থাকে তাহলে বুঝতে হবে এটা লো ফ্রুক্টোজটা ইন্ডিকেট করে প্রোস্টাটিক অ্যাবনরমালিটি, এখানে কোনো সমস্যা আছে। এই জন্য লো ফ্রুক্টোজ কন্টেন্ট একটা ফ্যাক্টর। হাই প্রোস্টাগ্ল্যান্ডিন কন্টেন্ট, হাই প্রোস্টাগ্ল্যান্ডিন থাকলে সেমিনাল ফ্লুইডে দিস ইজ অ্যাবনরমাল, দিস ইজ স্পার্মেটোটক্সিক। আনডিউ ভিসকোসিটি, স্পার্মটা আনডিউলি থিক,
এটা একটা নির্দিষ্ট ভিসকোসিটি থাকে। এটা যদি দেখা যায় এক্সেসিভ থিক হয় সেটা খারাপ। এছাড়া স্পার্মের মোটিলিটি আছে, মরফোলজি আছে এবং কাউন্ট আছে। যদি কাউন্ট তার নির্দিষ্ট প্যারামিটার থেকে কম হয়, সেটা আমি পরে আসতেছি বলবো কত কাউন্ট লাগবে। যদি তার মোটিলিটিতে প্রবলেম থাকে, মরফোলজিতে প্রবলেম থাকে, তাহলে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করবে। তাহলে সেমিনাল ফ্লুইডের এই ইয়েগুলা প্যারামিটার গুলা ইম্পর্টেন্ট। এবার আসি কিছু ফ্যাক্টরে। এবার কি ফ্যাক্টরে আমরা আসবো? কিছু জেনারেল ফ্যাক্টর। জেনারেল ফ্যাক্টর কি? যদি পেশেন্টের ক্রনিক ডেবিলিটিং কোনো ডিজিজ থাকে, মেলনিউট্রিশন থাকে, এক্সেস ওয়েট থাকে, স্মোকার যদি থাকে, সে অ্যালকোহল যদি ইনটেক করে বেশি বেশি, তাহলে এই ফ্যাক্টর গুলা কিন্তু রেসপন্সিবল ফর স্পারমেটোজেনে মানে ডিফেক্টিভ স্পারমেটোজেনেসিস। তাহলে এগুলা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং কিছু জেনারেল ফ্যাক্টর, যেমন ক্রনিক ডেবিলিটিং ডিজিজ, মেলনিউট্রিশন, এক্সেস ওয়েট, অ্যালকোহল, হেভি স্মোকিং, এই জিনিসগুলা কিন্তু তাকে মেনটেন করতে হবে। তাহলে এগুলা রেসপন্সিবল। আনাদার ফ্যাক্টর ইজ ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর কি? আমরা দেখি যে স্পারমাটোজোয়া একটা ফরেন পার্টিকেল, স্পারমাটোজোয়ার এগেইনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, there is a clumping of a spermatozoa after ejaculation, তখন দেখা যায় যে ক্লাম্পিং এর মাধ্যমে এটা ইনফার্টিলিটি করে। তাহলে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর ইজ রেসপন্সিবল। ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিবডিজ এগেইনস্ট স্পারমাটোজোয়া সারফেস অ্যান্টিজেন may cause infertility by clumping of a spermatozoa after ejaculation. তাহলে এটা হলো, এতগুলা হলো তার কারণ। কি কি কারণে মেল ইনফার্টিলিটি ডেভেলপ করে? আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে তোমাদের কোয়ারি আছে কোনো? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? এতটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। এবার আমরা প্রসিড করি। আমরা এটিওলজি পড়ে ফেললাম, এবার কিভাবে তাকে ইনভেস্টিগেশন করব? আমরা মেল ইনফার্টিলিটি পড়লাম, তার ইনসিডেন্স পড়লাম, তার পার্সেন্টেজ পড়লাম, তার এটিওলজি পড়লাম। এখন আসো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কখন করব? একটা মানুষ আসলেই কি আমি সাথে সাথে তাকে ইনভেস্টিগেশন করব? নো। যদি দেখা যায় যে তার 1 বছর হয়ে গেছে, আনপ্রোটেক্টেড কয়টাস করার পরও সে প্রেগন্যান্সি আসতেছে না, তখন তুমি তাকে সব বেসিক ইনভেস্টিগেশন করবা। এটা একটা। আরেকটা হলো যে কারো বয়স যদি, বিশেষ করে মেইলের বয়স যদি 40-র উপর হয় আর ফিমেলের বয়স যদি 35 ইয়ার্স এর বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা 1 বছর অপেক্ষা করব না, 6 মাস হয়ে গেলেই আমরা তার টেস্ট গুলা, বেসিক টেস্ট গুলা, ইনভেস্টিগেশন গুলা করব। এই ইনভেস্টিগেশন গুলা করার আগে পেশেন্টের প্রপার হিস্ট্রি নিতে হবে তোমাকে। হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন, এই তিনটা দিয়েই তো আমরা ডায়াগনোসিস করি যে কি রোগ হয়েছে। তাহলে হিস্ট্রিটা আমাকে ভালোভাবে নিতে হবে। এখানে পেশেন্ট যেটা করতে হবে, হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে আসবে, দুজনেরই একসাথে তোমাকে হিস্ট্রি নিতে হবে, কিন্তু এক্সামিনেশন করতে হবে আলাদা আলাদা, এবং দুজনেরই সমান তাহলে ইনভেস্টিগেশন দিতে হবে। কারণ দুজনেই তো রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি। কার কি ফ্যাক্টর আছে তুমি জানো না, কাজে দুজনকেই করাতে হবে। এমন না যে আমি একজনের সমস্যা পেলাম, একজনের করলাম, আরেকজন বাদ যাবে, আমি পরে করাবো, এরকম হবে না। তাহলে আমরা হিস্ট্রিটা ভালো করে নিব। হিস্ট্রিতে আমাদের কি কি জিনিস ইনক্লুড করতে হবে? একটা হচ্ছে মেলের এজ ইম্পর্টেন্ট। ফিমেলের যদি এজটা বেশি ইম্পর্টেন্ট, মেলের ক্ষেত্রে ইম্পর্টেন্সই আছে, কারণ 40 ইয়ার্স এর পরে দেখা যায় মেলেরও স্পার্মের কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি ডিটোরিয়েট করতে থাকে। কাজে এজটা ইম্পর্টেন্ট। ডিউরেশন অফ ম্যারেজ, যত ডিউরেশন বেশি হবে তত সাকসেস রেট ব্যাড। হিস্ট্রি অফ প্রিভিয়াস ম্যারেজ, অনেক সময় দেখা যায় যে সে হয়তো 2টা বিয়ে করছে, আগের ফ্যামিলিতে তার বাচ্চা আছে কিনা এটা তোমাকে ক্লারিফাই করতে হবে। তাহলে হিস্ট্রি অফ প্রিভিয়াস ম্যারেজে তার ভালোভাবে হিস্ট্রি নিতে হবে। সেক্সুয়াল ডিসফাংশন, একটু আগে আমি বললাম যে কয়টা অ্যাবনরমালিটি যদি থাকে, ইরেকশন ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, অ্যানইজাকুলেশন, রেট্রোগ্রেড ইজাকুলেশন, এরকম সেক্সুয়াল তার কয়টাল কোনো ডিসফাংশন আছে কিনা এটা তোমাকে এনশিওর করতে হবে হিস্ট্রি নিয়ে। কন্ট্রাসেপশন ইউজ, অনেক সময় অনেকে কন্ট্রাসেপশন হিসাবে অনেক কিছু ইউজ করে, তাহলে তার কন্ট্রাসেপশন অনেক সময় ফোম, জেলি, নানা ধরনের জিনিস ইউজ করে যেগুলা স্পার্ম টক্সিক, তাহলে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা তোমাকে নিতে হবে। এনোজমিয়া, এনোজমিয়া তার কোনো প্রবলেম আছে কিনা, কারণ এনোজমিয়া কেন নিতে হবে আমি একটু আগে বলছি যে কালম্যান সিনড্রোম, এটা হলো তোমার জিএনআরএইচ ডিফিসিয়েন্সি একটা ডিসঅর্ডার,
জেনেটিক, এটা জেনেটিক অ্যাবনর্মালিটি। এখানে তোমার সাধারণত দেখা যায় যে অলফ্যাক্টরি নার্ভ সাথে রিলেটেড থাকে, ওই জিএনআরএস ডিফিসিয়েন্সি এই রোগে। এইটা ছাড়াও নেজাল ইনসোমনিয়া থাকে। কাজেই এই ধরনের কিছু আছে কিনা এটা হিস্ট্রিতে নিবা। মেডিকেল হিস্ট্রি নিতে হবে। মেডিকেল হিস্ট্রির মধ্যে বিশেষ করে সেক্সুয়ালি কোনো ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা পেশেন্টের, এইটার একটা হিস্ট্রি নিতে হবে। কোনো ইনফেকশন আগে হয়েছিল কিনা, মাম অর্কাইটিস, তার পিউবার্টিতে এরকম কোনো ডিজিজ ছিল কিনা, বর্তমানে তার কোনো ডায়াবেটিস আছে কিনা, রিকারেন্ট কোনো চেস্ট ইনফেকশন আছে কিনা, ব্রঙ্কি একটাসিস আছে কিনা। মেডিকেল এই ডিজিজ গুলা খুব ভালোভাবে কোয়ারি করতে হবে, কারণ কিছু কিছু কনজেনিটাল ডিজিজ আমি একটু আগে বলছি তোমাদের, কাটাজেনা সিনড্রোম, ইয়ং সিনড্রোম, যেগুলা তোমার লাংস এর সাথে সাধারণত জেনিটাল অর্গানের মেইনের রিলেশন আছে। কাজে এই জিনিসগুলা হিস্ট্রি নেওয়া লাগবে। নিতে হবে সার্জারির হিস্ট্রি, জেনিটাল রিজনে কোনো সার্জারি হয়েছে কিনা, যেমন হার্নিওরফি, হার্নিওটমি, ভেজেকটমি, এগুলা কিছু হয়েছে কিনা। ইরেকটাইল ডিসফাংশনের, ইরেকশনের খুব ভালোভাবে তার কয়টাল ফাংশনের হিস্ট্রি নিতে হবে, এবং তার কিছু পার্সোনাল হিস্ট্রির মধ্যে স্মোকার কিনা, অ্যালকোহল খায় কিনা, তার এই হিস্ট্রি গুলা ভালোভাবে আসবে। এক্সামিনেশন কি করতে হবে? এক্সামিনেশন ফিজিক্যাল এক্সাম করতে হবে, জেনিটাল এক্সাম করতে হবে। ফিজিক্যাল এক্সামে কোন জিনিস দেখবা? ফিজিক্যাল এক্সামে সাধারণত তার ওয়েটটা দেখতে হবে, সে ওবেস কিনা, তারপর তার হেয়ার প্যাটার্নটা দেখতে হবে, বডির বিল্ড আপটা খেয়াল করতে হবে, এবং গাইনোকোমাসিয়া, অনেক মেইলের গাইনোকোমাসিয়া থাকে। আমরা জানি প্রোল্যাকটিন এন্ডোক্রাইন ফ্যাক্টরের মধ্যে একটা হলো ডায়াবেটিস, থাইরয়েড হরমোন এন্ড প্রোল্যাকটিন, এই তিনটা হরমোন রেসপন্সিবল। থাইরয়েড অ্যাবনর্মালিটি থাকলে সাধারণত মেল ফার্টিলিটি ডেভেলপ করে, আবার প্রোল্যাকটিন বেশি হলেও ডেভেলপ করে। প্রোল্যাকটিন বেশি হলে কিভাবে ডেভেলপ করে? সাধারণত এটা ইম্পোটেন্সি করে। আবার হচ্ছে ডায়াবেটিস হলে সেলুলার লেভেলে দেখা যায় স্পারমেটোজেনেসিস হ্যাম্পার্ড হয়। তাহলে এন্ডোক্রাইন এই তিনটা ডিজিজের খুব ভালোভাবে হিস্ট্রি নিতে হবে। প্রোল্যাকটিন যদি বেশি থাকে এদের দেখা যায় যে গাইনোকোমাসিয়া হওয়ার পসিবিলিটি থাকে। ইস্ট্রোজেনও বেশি হরমোন অনেক মেলে থাকলে গাইনোকোমাসিয়া থাকে। কাজেই জেনারেল এক্সামিনেশনে ব্রেস্টটা এক্সাম করে দেখতে হবে গাইনোকোমাসিয়া আছে কিনা। এবার আসে জেনিটাল এক্সামে। জেনিটাল এক্সামে আমার কি দেখতে হবে? জেনিটাল এক্সাম ইন্সপেকশন করতে হবে এবং পালপেশন করতে হবে জেনিটালিয়া। এখানে ইম্পর্টেন্স দিতে হবে টেস্টিজে। টেস্টিজের সাইজ, কনসিস্টেন্সি এন্ড ভলিউম। টেস্টিজের একটা ভলিউম থাকে 20 ml। সাধারণত সাইজ কিরকম, কনসিস্টেন্সি কিরকম এবং ভলিউমটা ঠিক আছে কিনা দেখতে হবে। যদি ছোট টেস্টিস পাওয়া যায় বুঝতে হবে তার কোনো প্যাথোলজি আছে টেস্টিজে, সেটা আমাকে এক্সক্লুড করতে হবে। এবং পেশেন্টটাকে দাঁড়া করায় তাকে ভেরিকোসিল আছে কিনা, হাইড্রোসিল আছে কিনা, যেগুলো তোমার স্পারমেটোজেনেসিস ইম্পার করে, তাহলে এই জিনিসগুলা এক্সামিনেশন করে দেখতে হবে। ঠিক আছে? তাহলে এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশন বললাম, জেনিটাল এক্সামিনেশন বললাম। ইনভেস্টিগেশনে আমরা এখন আসি। ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশনের মধ্যে কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে হবে ইন জেনারেল। এই যে আমি এতক্ষণ বললাম তোমাদের ডায়াবেটিস হ্যাম্পার করে, তাহলে ডায়াবেটিসটা তোমাকে করতে হবে, তোমার ডায়াবেটিসটা দেখে নিতে হবে আছে কিনা। তারপরে হচ্ছে বেসিক, তার মেইন ইম্পর্টেন্ট টেস্ট যেটা, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। সিমেনটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট এন্ড ফার্স্ট স্টেপ অফ মেল ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনটা তোমাকে দিতে হবে। এখন সিমেন অ্যানালাইসিস করতে গেলে শুধু পেশেন্টকে বললেই হবে না, এই সিমেন অ্যানালাইসিস করার কিছু নিয়ম আছে। সিমেন অ্যানালাইসিস করতে হলে পেশেন্টকে 2 থেকে 3 দিন কিন্তু অ্যাবস্টিনেন্স মেনটেন করা লাগবে। এই অ্যাবস্টিনেন্স মেনটেন করে তাকে সিমেন্টটা দিতে হয়, এবং এই সিমেন্টটা কালেকশনের একটা প্রসিডিওর আছে। এটা মাস্টারবেশনের মাধ্যমে কালেক্টেড করতে হয়, ওয়াইড মাউথ কন্টেইনারে কালেকশন করা লাগে, এবং কালেকশনের পরে যত তাড়াতাড়ি পারা যায় এটাকে এক্সামিনেশন করতে হয়, নাহলে কিন্তু এইটার রেজাল্টটা ভালো আসবে না, কারণ লিকুইফেকশন হয়ে যায়। লিকুইফেকশন সাধারণত 30 থেকে 60 মিনিটের মধ্যে হয়। কাজেই তোমাকে স্পার্ম কালেকশনের উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে এটা এক্সামিনেশনের জন্য দিয়ে দিতে হবে। দেরি করলে লিকুইফেকশন হয়ে যাবে, তোমার রেজাল্ট ভালো আসবে না। এইটা গেল তোমার সিমেন অ্যানালাইসিস। এখন আসে ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন অ্যানালাইসিসে আমি কি কি দেখবো। সিমেন অ্যানালাইসিসে প্যারামিটার গুলা কি কি, এটা তোমাদের ভাইভাতে কোশ্চেন আসে, এটা তোমাদের শর্ট নোটও আসে। আমরা জানি সাধারণত 2010 হু একটা ক্রাইটেরিয়া দিয়েছে সিমেন অ্যানালাইসিসের জন্য, সেই ক্রাইটেরিয়াটা মুখস্থ করবা। এখানে আমরা কি দেখি দেখো, সিমেনের ভলিউম দেখা হয়। ভলিউম সাধারণত 2 ml থাকবে ইউজুয়ালি, লোয়ার লিমিট হচ্ছে 1.5 ml। যদি 1.5 ml এর নিচে যায় তাহলে এটা অ্যাবনরমাল।
ভিসকোসিটি আছে, ভিসকোসিটি 7 সাধারণত দেখা যায় লেস দেন 3 থাকবে, পিএইচ 7.2 থেকে 7.8। তাহলে আমি ভলিউম দেখলাম, পিএইচ দেখলাম, ভিসকোসিটি দেখলাম। এখন কনসেন্ট্রেশন, স্পাম কনসেন্ট্রেশন সাধারণত দেখা যায় যে 20 মিলিয়ন পার এমএল এ স্পাম কনসেন্ট্রেশন থাকবে। লোয়েস্ট লেভেল হচ্ছে 15 মিলিয়ন পার এমএল। 15 মিলিয়নের নিচে যদি চলে যায় তাহলে এটাকে বলি আমরা অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, নরমালি 20 মিলিয়ন পার এমএল থাকবে, লোয়ার লিমিট হচ্ছে 15 মিলিয়ন পার এমএল। 15 মিলিয়ন পার এমএল এর নিচে গেলে এটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। আসে টোটাল স্পাম কাউন্ট থাকবে মোর দেন 40 মিলিয়ন পার ইজাকুলেট, লোয়ার লিমিট হচ্ছে 39 মিলিয়ন পার ইজাকুলেট। এবার আসো মোটিলিটি কতটুকু থাকবে, মোর দেন 50% প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি থাকবে, তাহলে 50% এর বেশি প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মোটিলিটি থাকবে, এটা লোয়ার লিমিট হচ্ছে 32%। মরফোলজি হচ্ছে মোর দেন 14% মরফোলজিক্যালি নরমাল থাকবে, লোয়ার লিমিট হচ্ছে 4%। ভাইটালিটি কতটুকু থাকবে, 75%। লিউকোসাইট কাউন্ট থাকবে লেস দেন 1 মিলিয়ন পার এমএল, রাউন্ড সেল থাকবে লেস দেন 5 মিলিয়ন পার এমএল, স্পার্ম এগ্লুটিনেশন থাকবে লেস দেন 10% অফ স্পার্মাটোজোয়া উইথ অ্যাডহেরেন্ট পার্টিকেল। এই চারটা তোমাদের মুখস্থ লাগবে, এই চারটা মুখস্থ, যারা যারা মুখস্থ লাগবে তোমাদের। আমি স্পার্মে সিমেন অ্যানালাইসিসে স্পার্মের কি কি প্যারামিটার দেখতে হবে এগুলা বললাম। এখন আসো সিমেনে তুমি দেখলা এখানে কিছু কিন্তু টার্ম আছে, যে টার্মগুলো তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে। স্পার্মিয়া মানে কি, ফেলিওর অফ ইমিশন অফ সিমেন, যদি কোনো ইজাকুলেশনই হয় না বা ইজাকুলেশনের মাধ্যমে সিমেন বের হয় না, সেটাকে আমরা স্পার্মিয়া বলি। হাইপোস্পার্মিয়া, when semen volume less than 1.5 ml, এটাকে হাইপোস্পার্মিয়া বলা হয়। অলিগোস্পার্মিয়া একটু আগে আমি পড়াই ফেলছি, যখন স্পার্ম কাউন্ট লেস দেন 15 মিলিয়ন পার এমএল থাকে এটাকে অলিগোস্পার্মিয়া বলে। পলিস্পার্মিয়া, যখন স্পার্ম কাউন্ট মোর দেন 350 মিলিয়ন পার এমএল থাকবে এটাকে পলিস্পার্মিয়া বলে। এজোস্পার্মিয়া, নো স্পার্মাটোজোয়া ইন সিমেন, এটাকে বলা হয় এজোস্পার্মিয়া। স্টেনোজোস্পার্মিয়া হচ্ছে রিডিউস স্পার্ম মোটিলিটি, যদি মোটিলিটি কমে যায় এটাকে স্টেনোজোস্পার্মিয়া বলা হয়। নেক্রোজোস্পার্মিয়া, ডেড স্পার্মকে নেক্রোজোস্পার্মিয়া বলে। টেরাটোজোস্পার্মিয়া, মোর দেন 70% স্পার্মাটোজোয়া উইথ অ্যাবনরমাল মরফোলজি, এটাকে বলা হচ্ছে টেরাটোজোস্পার্মিয়া। অলিগো, স্টেনো, টেরাটোজোস্পার্মিয়া, এই টার্মটা হলো যদি তিনটা প্যারামিটারে ডিস্টার্ব হয়, যদি কাউন্ট কম থাকে, মোটিলিটি কম থাকে এবং মরফোলজি, তিনটা প্যারামিটারেই সমস্যা থাকে, এটাকে বলা হয় অলিগো টেরাটো স্টেনোজোস্পার্মিয়া। তাহলে এই টার্মগুলা কি তোমাদের কাছে ক্লিয়ার? আমার কথা কি শোনা যাচ্ছে? এই টার্মগুলা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমি সিমেন্ট টেস্ট করালাম, রুটিন কিছু ইনভেস্টিগেশন করালাম, সেগুলা সেই সিমেন্ট টেস্টে যদি আমি দেখি যে তার এজোস্পার্মিয়া আসছে, অলিগোস্পার্মিয়া আসছে, অথবা সিমেনে কোনো গন্ডগোল আছে, তখন আমাকে কিন্তু নেক্সট ইনভেস্টিগেশনে যেতে হবে। আমরা রুটিনলি কিন্তু নিচের গুলা করাই না, এখন যেগুলা বলবো, আমরা যদি সিমেনে কোনো সমস্যা পাই তবেই তার এই টেস্ট গুলা করাই। কি কি ইনভেস্টিগেশন আমাকে নেক্সট করতে হবে যদি আমার সিমেনে এবনরমালিটি আসে, সেগুলো হচ্ছে হরমোন টেস্ট, সিরাম এফএসএইচ। বলো। সিমেন অ্যানালাইসিস ছাড়া আর কি কি করা হয়, আরবিএস ছাড়া আর কি কি করা হয় না? আমি সেটা বলতেছি তোমাকে, রুটিন টেস্টের মধ্যে আমরা সাধারণত আরবিএস করি, তার ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয়, এটা হলো তোমার রুটিন টেস্টের মধ্যে। আর সিমেন অ্যানালাইসিস করা হয়, সিমেন অ্যানালাইসিসে যখন কোনো সমস্যা পাওয়া যায় তখন বাকি টেস্টগুলা করা হয়। বাকি টেস্টগুলোর মধ্যে কি কি দেখো, সিরাম এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন এবং টিএসএইচ, এই পাঁচটা হরমোন আমরা টেস্ট করি, এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন এবং টিএসএইচ। বুঝা গেল?
জি আমার ম্যাম। কিন্তু রেসপন্স করতে হবে, ক্লাসে রেসপন্স না করলে তো আমি বুঝবো না, তুমি বুঝতেছো কিনা? জি ম্যাডাম। তাহলে আমি এই 5টা হরমোন করব, এই 5টা হরমোনে করে আমি দেখব যে আমার কারণগুলো কি কি। যদি দেখা যায় যে এখানে এফএসএইচ এলএইচ বেশি, তাহলে বুঝতে হবে টেস্টিকুলার ডিসফাংশন, মানে টেস্টিসের কোনো সমস্যা আছে। যদি দেখা যায় যে এখানে এফএসএইচ এলএইচ সবই কম, টেস্টোস্টেরন তিনটাই কম, তাহলে এটা বুঝবা হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। যদি দেখা যায় যে এখানে টেস্টোস্টেরন শুধু কম, এলএইচ বেশি, তাহলে বুঝতে হবে লিডিক সেল ডিসফাংশন। কারণ আমরা জানি, একটু আগে পড়াইছি আমি তোমাদেরকে, লিডিক সেল থেকে সাধারণত টেস্টোস্টেরন আসে। যদি প্রোল্যাকটিন বেশি থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে পেশেন্টের ইম্পোটেন্সি বা পিটুইটারি এডিনোমা এগুলো আছে, যে প্রোল্যাকটিন ইম্পোটেন্সি করতেছে। কাজে তোমাকে হরমোনের মধ্যে এই 5টা হরমোন করায় ফেলতে হবে যদি তুমি সিমেনে কোনো সমস্যা পাও। এছাড়া আমরা কি কি করতে পারি? এছাড়া আমরা টেস্টিকুলার বায়োপসি করতে পারি। বায়োপসি কখন করব? যদি দেখি পেশেন্টটা এজোস্পার্মিয়া হয়েছে। এজোস্পার্মিয়া হলে কোনো স্পামই নাই, তাহলে আমি কি করব? আমাকে বুঝতে হবে এটা কি অবস্ট্রাকশনের কারণে নাই, নাকি প্রোডাকশন হচ্ছে না, কোনটা হচ্ছে না। তাহলে আমাকে টেস্টিস থেকে বায়োপসি নিতে হবে, whether it is obstructive or non-obstructive agiospermia। তাহলে টেস্টিকুলার বায়োপসি করতে পারো ইন কেস অফ এজিওস্পার্মিয়া কেসে। আর কি কি করা যায়? আর একটা আল্ট্রাসাউন্ড করা যায়। কি আল্ট্রাসাউন্ড সেটা? ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড। ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড এটা কেন করি আমরা? টু ভিজুয়ালাইজ দ্য সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট এন্ড ইজাকুলেটরি ডাক্ট অবস্ট্রাকশন। সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট এবং ইজাকুলেটরি ডাক্টে কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা দেখার জন্য ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করি। ঠিক আছে? আরেকটা করা যায়, সেটা হচ্ছে ক্যারিওটাইপিং। ক্যারিওটাইপিং হচ্ছে লাস্ট কোন ক্ষেত্রে যদি দেখো যে পেশেন্টটা এজিওস্পার্মিক এবং পেশেন্টটা জেনেটিক অ্যাবনরমালিটি সাসপেক্ট করতেছো তুমি, সেই ক্ষেত্রে ক্যারিওটাইপিং করা যায়। বিশেষ করে ক্লিনফেল্টার সিনড্রোম, যেখানে ওয়াই ক্রোমোজোম ডিলিশন সাসপিশিয়াস এজিওস্পার্মিক কেসে তোমার, সেই ক্ষেত্রে ক্যারিওটাইপিং করে কনফার্ম করতে হবে whether it is genetic abnormality, এটা কনফার্ম করা লাগবে। তাহলে এই হলো তোমার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে বেসিক হলো প্রথমে সিমেন অ্যানালাইসিস করবা, তারপর কিছু রুটিন টেস্ট করবা। রুটিন টেস্টের মধ্যে তার বেসিক যেগুলো, যেমন ডায়াবেটিস আছে কিনা, তার ইউরিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরেথ্রাল কালচার করতে পারো, কোনো পার্সেল আছে কিনা, যদি ইনফেকশন সাসপেক্ট করো তার পার্সেল আছে কিনা সেটার জন্য ইউরেথ্রাল কালচারও করতে পারো। এগুলা কিছু আমরা করি। আর যদি সিমেন অ্যানালাইসিসের রিপোর্টে যখন ঝামেলা, এজিওস্পার্মিয়া হয়, সিমেনের ভলিউম কম আসে বা আদার অ্যাবনরমালিটি থাকে, তখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপের মধ্যে হরমোন গুলো আসবে 5টা হরমোন, এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন, টিএসএইচ, প্রোল্যাকটিন। এই 5টা হরমোন ছাড়া আমরা আর কি করি? টেস্টিকুলার বায়োপসি করতে পারি, ক্যারিওটাইপিং করতে পারি। টেস্টিকুলার বায়োপসি করা হয় এজিওস্পার্মিক কেসে এটা অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ সেটা ডিফারেন্সিয়েট করার জন্য। ক্যারিওটাইপিং করা হয় জেনেটিক অ্যাবনরমালিটি লাইক ক্লিনফেল্টার সিনড্রোম, এই জাতীয় কিছু আছে কিনা এইটার জন্য। আর আল্ট্রাসোনোগ্রাফি করা হয় ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড টু ভিজুয়ালাইজ দ্য obstruction whether in seminal vesicle, prostate or ejaculatory duct। তাহলে এই হলো তোমাদের ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কিন্তু শেষ। এবার আসো ট্রিটমেন্টে। ট্রিটমেন্টে বেশি কিছু বলার নাই। ট্রিটমেন্টে সাধারণত মেল ইনফার্টিলিটি গুলা খুবই প্রগনোসিস বেড, এদের দেখা যায় ট্রিটমেন্ট অপশন গুলা খুব কম। তারপরে আমাদের কিছু জানতে হবে, যখন একটা কাপল তোমার কাছে আসবে, মেল ইনফার্টিলিটি তুমি ডায়াগনোজ করলা, তো তার চিকিৎসাতে তোমাকে যাইতে হবে। প্রথম যে কাজটা করতে হবে এসুরেন্স বা কাউন্সিলিং। পেশেন্টকে তোমাকে অপটিমাইজিং কাউন্সিলিং করতে হবে, তাকে হোপলেস করা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমি কিছু জেনারেল ফ্যাক্টর বলছিলাম যে যদি সে এক্সেস ওয়েট থাকে, তাহলে বডি ওয়েট একটা ফ্যাক্টর। যদি বেশি অবেস থাকে, পেশেন্টকে বলবো ওবেসিটি কমাতে, তাকে অপটিমাম একটা বডি মাস ইন্ডেক্সে যাইতে। সাধারণত 20 থেকে 24 হচ্ছে বিএমআই অপটিমাম, এই লেভেলটা বেটার। কাজেই তার বডি ওয়েটটা রিডাকশন করে এই বিএমআই তে আসতে হবে। যদি স্মোকার থাকে, অ্যালকোহল ইনটেক করে থাকে, এই জিনিসগুলো বাদ দেওয়া লাগবে। কয়টাল ফাংশনটা তাকে প্রপারলি মেনটেন করতে হবে, সেইটা করতে পারে কিনা হিস্ট্রিটা নিতে হবে। এবং সাধারণত ফার্টাইল পিরিয়ড গুলা
ইউটিলাইজ করা বেটার, ওই সময়টাতে ফার্টিলাইজেশন ভালো হয়, কোয়েটাল ফাংশনটা এটলিস্ট 4 to 5 টাইমস পার উইক হওয়া দরকার। তাহলে জেনারেল এই ফ্যাক্টর গুলা তোমাকে মানে ইয়ে করতে হবে, খেয়াল করতে হবে। এবং পেশেন্টের যদি ম্যালনিউট্রিশন থাকে, তাকে এভারেজ একটা বডি ওয়েটে আসা লাগবে। পেশেন্ট ক্রনিক ডেবিলিটিং ডিজিজ যদি থাকে, সেই ডিজিজ গুলা কারেক্টেড করা লাগবে। এগুলো হলো জেনারেল মেজারের মধ্যে। ডায়াবেটিস যদি থাকে, তার ডায়াবেটিস ইনসুলিন নিয়ে সে ডায়াবেটিসটা কন্ট্রোল করা লাগবে। থাইরয়েড প্রবলেম যদি থাকে, থাইরয়েড থাকে, অ্যান্টি থাইরয়েড ড্রাগ নেওয়া লাগবে। এই জিনিসগুলা তাকে কারেক্টেড করতে হবে। এবার আসি মেইন ফ্যাক্টরে, যদি অলিগোস্পার্মিয়া থাকে, এজোস্পার্মিয়া থাকে, এগুলা ক্ষেত্রে কি করবা? আমি তোমাদেরকে আগেই বলছি যে হরমোন করতে হবে, হরমোন করে এটা দেখতে হবে কোন টাইপের, এখানে তোমাকে ক্যাটাগরি করতে হবে। তবে বেসিক্যালি দেখা যায় যে টেস্টিসে যদি কোনো প্রবলেম থাকে, টেস্টিস ইটসেলফ টেস্টিকুলার ডিজিজের কারণে তার অলিগোস্পার্মিয়া বা এজোস্পার্মিয়া, এই ক্ষেত্রে ট্রিটমেন্টে লাভ হয় না। এই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে, ওদিকে চলে যেতে হবে। কিন্তু কোনো কারণে তার হরমোন কম, হাইপোথ্যালামো পিটুইটারি কোনো কারণে ডিফিসিয়েন্সির জন্য, হরমোন ডিফিসিয়েন্সির জন্য হরমোন কম, সেক্ষেত্রে তুমি হরমোন সাপ্লিমেন্ট করলে ঠিক হয়ে যাবে। এখানে ইনজেক্টেবল হরমোন আমরা সাপ্লিমেন্ট করি। কিন্তু টেস্টিসের কোনো সমস্যা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এআরটি তে চলে যেতে হবে। এইটাতে সাধারণত আমরা এআরটি ছাড়া হবে না। অবস্ট্রাকশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে দেখা যায় যে সার্জারির মাধ্যমে কিছু করা যায়। যেমন তুমি ধরে যদি ভেরিকোসিল থাকে, ভেরিকোসিল কারেকশন করো। যদি তোমার ইপিডিডাইমাল অবস্ট্রাকশন থাকে, এরকম কিছু থাকলে সেটা সার্জারি করা যায়। সার্জারি করলে ইমপ্রুভ হয়। সার্জারি কিছু রুল আছে, এইটা সার্জারি করে অবস্ট্রাকশন রিলিজ করে তুমি দেখতে পারো ফার্টিলিটি আসে কিনা। কিন্তু যদি দেখা যায় সার্জারি করে ইমপ্রুভমেন্ট নাই, সেক্ষেত্রে তোমাকে এআরটি তে চলে যেতে হবে। এটা গেলে একটা। 3 নাম্বার হলো যে ইনফেকশন যদি থাকে, তুমি কি করবা? ইনফেকশন যদি থাকে, দেখা যায় পাস সেল অনেক বেশি সেমেনে, সেই ক্ষেত্রে সাধারণত তাকে অ্যান্টিবায়োটিক থেরাপি দিবা। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা একটু লং টার্ম রাখা লাগবে। 4 to 6 উইক পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক দেই, লং অ্যান্টিবায়োটিক থেরাপি তাকে দিতে হবে। এটা গেলে একটা। আরেকটা হলো গিয়ে তোমার যদি দেখা যায় যে তার জেনেটিক অবনর্মালিটি আছে, কিংবা ধরো জেনেটিক অ্যাবনর্মালিটির ক্ষেত্রে, জেনেটিক অ্যাবনর্মালিটি, টেস্টিকুলার ডিজিজ, এগুলো সবগুলাতে ইআরটি লাগবে। হয় সে অ্যাডাপ্টেশন করবে, অথবা অন্য মানুষের, সুস্থ মানুষের ডোনার স্পার্ম নিয়ে কাজ, মানে তাকে ইআরটি তে যাইতে হবে। আসো ইয়েতে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, যদি দেখা যায় অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি থাকে, সেই ক্ষেত্রে তোমাকে আইওআই করতে হবে। এটাও ইআরটির একটা ধাপ, কিন্তু এটা কোনো ইনভেসিভ ধাপ না। আইওআই মানে তার এখানে সার্ভাইকাল মিউকাসে তার স্পার্মাটোজোয়ার এগেইনস্ট অ্যান্টিবডি আছে। তাহলে আমরা আইওআই মানে হচ্ছে এই জায়গাটা বাইপাস করে, স্পার্মটাকে প্রসেস করে, একটা টিউবের মাধ্যমে বাইপাস করে আমরা প্রসেস স্পার্মাটোজোয়াটাকে ক্যাভিটির ভিতরে দিয়ে দিব, যাতে ফ্যালোপিয়ান টিউবে ইজিলি পৌঁছে যেতে পারে। এটা করা হয় ডিউরিং দ্য টাইম অফ ওভুলেশন। এই হলো ট্রিটমেন্ট। আর এখানে থাইরয়েড হরমোন তো বলা হয়েছে। আর যদি প্রোল্যাকটিন বেশি থাকে, তুমি ডোপামিন অ্যান্টাগনিস্ট দিবা, কারণ প্রোল্যাকটিন বেশি হলে আমরা জানি ইম্পোটেন্সি ডেভেলপ করে। ইরেকটাইল যদি প্রবলেম থাকে, এখানে সিন্ডেলাফিল নামে একটা ড্রাগ আছে, যেটার কিছু রুল আছে, সেটা দেওয়া যায়। রেট্রোগ্রেড ইজাকুলেশন হলে এখানে আলফা অ্যাডেনার্জিক ড্রাগের একটা রুল আছে, যেটা স্ফিংটার টোনিসিটি মেনটেন করে এই রেট্রোগ্রেড ইজাকুলেশনটাকে প্রিভেন্ট করে, সেটা দিয়ে কিছু ট্রিটমেন্ট করা যায়। এত ডিপে তোমাদের ধরবে না, তোমাদের বেসিক জিনিসগুলাই ধরবে। মেইলের এআরটি গুলার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, এই নামগুলো মনে রাখো। আইইউআই, প্রথমটা হলো আইইউআই মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইক্সি কি? ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটা হলো ইক্সি। আর এখানে আমরা যে বললাম যে কিছু এআরটির কিছু টেকনিক আছে, যেখানে টেস্টিস থেকে স্পার্মটা নেওয়া হয় বা ইপিডিডাইমিস থেকে স্পার্মটা নেওয়া হয়। স্পার্ম নেওয়ার কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলার নাম আমি বলতেছি, সেগুলো লিখে রাখো। এগুলো এআরটি প্রসেসের মধ্যে আসবে। টেসি, টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন, টেসি, টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন। আরেকটা হচ্ছে মেসা, মাইক্রোসার্জিক্যাল ইপিডিডাইমাল স্পার্ম এসপিরেশন। মেসা, মাইক্রোসার্জিক্যাল ইপিডিডাইমাল স্পার্ম এসপিরেশন। পেসা,
পারকিউটেনিয়াস, ইপিডিডাইমাল, স্পার্ম অ্যাসপিরেশন। এই তিনটা হচ্ছে প্রসেস। এই তিনটা দিয়ে টেস্টিস থেকে স্পার্ম নেওয়া হয়। যদি স্পার্ম টেস্টিসে পাওয়া যায়, এই তিনটা প্রসেসের মাধ্যমে টেস্টিস থেকে স্পার্ম নিয়ে সাধারণত ইক্সি করা হয়। ইক্সি হলো ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তাহলে মেইলের এআরটি গুলো আমি বললাম, আইওআই একটা, আর হলো ইক্সি একটা। আইবিএফ আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এটা সাধারণত স্পার্মের সমস্যা হলে করা যায় না, স্পার্ম কাউন্ট একটু বেশি লাগে। বেসিক্যালি আইওআই, ইক্সি, আইবিএফ এই তিনটা হলো এআরটি টেকনিক। আর টেসা, মেসা, পেসা হলো স্পার্মটাকে কালেক্ট করা টেকনিক ফ্রম টেস্টিস। এই হলো টোটাল তোমাদের মেইন ইনফার্টিলিটি। এখন আমি যে এতক্ষণ বকবক বকবক করলাম, কি বুঝলা? এবার আমাকে একটু বলো তো যে আমি এখানে বুঝি নাই বা এখানে সমস্যা। ম্যাম ম্যাম হ্যালো, Yes, madam. এই আমার কথা হ্যালো, জি ম্যাম। আমি যে এতটুকু যে পড়ালাম, তোমাদের কোথায় কোয়ারি আছে সেটা আমাকে বলো। আমাকে কোয়ারি গুলা বলো। তোমাদের পার্টিসিপেন্ট আমি 121 জন দিয়ে শুরু করছিলাম, এখন আছে 74, কমে কমে 74 এ নামছে। ম্যাম হ্যাঁ বলো। এফএসএইচ, তারপরে হচ্ছে এলএইচ এবং টেস্টোস্টেরন যদি ম্যাম কম পাওয়া যায়, তাহলে এইটার জন্য কি ট্রিটমেন্ট? কি কি বললা, বলো আবার। এফএসএইচ, এলএইচ এন্ড টেস্টোস্টেরন যদি কম পাওয়া যায়, তাহলে হচ্ছে এটার জন্য কি কি ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট? আচ্ছা, এই দেখো তোমার এফএসএইচ কম, এলএইচ কম, আবার টেস্টোস্টেরন কম, সবগুলাই কম। তার মানে এখানে তোমার মেইন হলো হরমোন সিক্রেশনটা কম। এগুলো কম দেখেই স্পারমাটোজেনেসিস হয়ে তৈরি হচ্ছে না স্পারমাটোজোয়া। এফএসএইচ নাই, এলএইচ নাই, টেস্টোস্টেরন নাই। তাহলে আমাকে দিতে হবে এইচসিজি ইনজেকশন। ইনজেকশন এইচসিজি, এইটা সাধারণত দিলে স্পারমাটোজেনেসিসটা ইনিশিয়েট হয়। শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম। এখানে ও যেটা আমাকে বললো যে এফএসএইচ কম, এলএইচ কম, টেস্টোস্টেরন কম, তার মানে তোমার তিনটা হরমোনই কম। এখানে স্পারমাটোজেনেসিস হচ্ছে না। তো স্পারমাটোজেনেসিস হওয়ার জন্য তোমাকে যেটা করা লাগবে, এইচসিজি ইনজেকশন দিতে হবে, এবং এটা লং টাইম দেওয়া লাগে। সাধারণত দেখা যায় 3 মাস এইচসিজি ইনজেকশন তুমি যদি উইকলি দাও 5000 ইন্টারন্যাশনাল ইউনিট করে, তাহলে এটা স্টিমুলেট করে এন্ডোজেনাস টেস্টোস্টেরন প্রোডাকশন এন্ড স্পারমাটোজেনেসিস। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? No, madam. আর কোনো প্রশ্ন নাই? আর কোনো প্রশ্ন নাই? এতগুলা যে পড়ালাম, এর মধ্যে তোমাদের আর কোনো প্রশ্ন নাই?
এই তোমাদের কোনো কোশ্চেন নাই? না ম্যাডাম। না ম্যাডাম না, তো প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তোমাদের কিন্তু কিছুদিন আগে কি তোমাদের পরীক্ষা হয়েছিল 5th ইয়ার অনলাইনে? জি ম্যাডাম। তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করে নাই, অনেকগুলা প্রশ্নের আনসার দিতে পারো নাই এবং উল্টাপাল্টা আনসার হয়েছে। বিশেষ করে একটা কোশ্চেন ছিল a 42 years lady with abnormal uterine bleeding AOB how will you manage? এটা কেউই লিখতে পারো নাই, কেউই আনসার করতে পারো না, সবাই জিরো পাইছো, জিরো। আর একটা কোশ্চেন ছিল একটা যে একটা সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন সাথে একটা লাম্প, হোয়াট উইল বি দা ডিডি, এটাও তোমরা লিখতে পারো নাই। এই দুইটা প্রশ্ন তোমরা কোনোভাবে আনসার করতে পারো নাই। বাকিগুলো ভুল হয়েছে ঠিক আছে, কিছুটা আনসার করছে, এই দুইটা কোনোভাবেই যায় নাই। আমার কথা হলো যে ক্লাসগুলো তোমাদের আমরা যে ক্লাস নেই সেই ক্লাসের উপর কিন্তু আমরা প্রশ্ন করি। তোমাদের ইনফার্টিলিটি আমি পড়াইছি, এটার মধ্যে থেকে প্রশ্ন কিন্তু আমিই করব। কাজে আমি এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছি, রিটেনে তোমাদের প্রশ্ন আসবে, এমসিকিউ বলো, এসবিএ বলো, আর এসএকিউ বলো, এসিকিউ বলো। সেখানে প্রশ্নতে তোমরা যদি এরকম গোলবিল করো, তার টিচার নিয়ে প্রশ্ন উঠবে যে টিচার তাহলে কি পড়ালো, টিচার কি বুঝাইতে পারে নাই, টিচার কি প্রশ্ন তাহলে বলে নাই, তখন আমাদের নিয়ে কোয়ারি চলে আসবে। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি, যতটুকু আমি পড়ালাম এটার মধ্যে তোমাদের কোনো কনফিউশন থাকলে, সমস্যা থাকলে আমাকে বলো, যে আমরা এই জিনিস বুঝি নাই বা এটা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তোমাদের পড়ালাম মেল ইনফার্টিলিটি কাকে বলে, বেসিক্যালি ইনফার্টিলিটি কাকে বলে, কি কি কারণে ইনফার্টিলিটি হয়, এটিওলজিটা, কি কি ফ্যাক্টর লাগে ফার্টিলিটি হওয়ার জন্য, সেটা কোর্সগুলো আমরা আলোচনা করলাম প্রতিটা আলাদাভাবে। ইনভেস্টিগেশন করার আগে পেশেন্টটা কিভাবে ডায়াগনোসিস করবা, হিস্ট্রিটা আলোচনা করলাম, হিস্ট্রিতে তুমি কি নিবা, কি এক্সামিনেশন করতে হবে। ইনভেস্টিগেশন আলোচনা করলাম, কোন কোন ইনভেস্টিগেশন লাগবে। ট্রিটমেন্ট আলোচনা করলাম যে এই পেশেন্ট গুলার কি কি ট্রিটমেন্ট হইতে পারে। লাস্ট অফ অল এআরটির নামগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এই এর বাইরে আশা করি তোমাদের আর কিছু নাই, কাজে এর ভিতর থেকে প্রশ্ন হবে, প্রশ্নগুলোর জন্য ভালোভাবে পড়বা। এমসিকিউ, এসবিএ এবং এসএকিউ এখান থেকে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস শেষ। ওয়ালাইকুম সালাম।